শক্তির ভারসাম্য রক্ষায় সামরিক জোট, নতুন বাস্তবতা কি? সামরিক জোটের প্রভাব কতটুকু, কোন জোট কিভাবে কাজ করে? সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমাদের সঙ্গে রয়েছেন আমি বিশ্বজিৎ দত্ত ভৌমিক। লিটন ঘোষ লিখছেন, উনি মাগুরা জেলার শাহপাড়া থেকে দেখছেন, চীন নিজে যুদ্ধ করে না, কিন্তু আমেরিকার মতো এশিয়ার ছোট ছোট আমাদের মতো দেশগুলিকে বিভিন্ন ঋণ দিয়ে জর্জরিত করে তুলছে অর্থনৈতিকভাবে, যাতে আমাদের মতো দেশ স্বাবলম্বী না হতে পারে। আপনি কি বলেন এটা নিয়ে? জটিল প্রশ্ন। এটার জন্য আজকের বিশ্লেষণটা গুরুত্বপূর্ণ। আজকেরটা দেখেন, আপনি দেখেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন। নাসরিন সুলতানা বলছেন, মনে হচ্ছে ইউক্রেনের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। আমি লন্ডন থেকে শুনছি। আপু, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের লন্ডনে প্রচুর বাঙালি থাকে, তাদের আমাদের যে কমিউনিটি আছে বাঙালি যারা কথা বলে বাংলা ভাষায় দেখে অনুষ্ঠান, তাদের কাছে আপনি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আশা লিখছেন, রাশিয়া ইচ্ছা করলে পুরো ইউক্রেন নিতে পারে, কিন্তু নিচ্ছে না। পুতিন আসলে মজা নিচ্ছেন। আসলে এটা আমি একটা কথা সবসময় বলি, বাঘের লেজ দিয়ে জেলেনস্কি কান চুলকানোর চেষ্টা করছিল এবং হাতটা বাড়িয়ে দিয়েছিল ন্যাটো। এখন খেলাটা তারা বুঝছে। যেহেতু ওই বিষয়ে চলে যায়, আমরা সরাসরি সময় ক্ষেপণ না করে সরাসরি প্রশ্ন। বিষয়টা আসলে টেস্ট ফাইল দিব। নেটওয়ার্ক আসলে বুঝতে চাইছিল যে রাশিয়ার পাওয়ার কতটুকু। এখন তো পাওয়ার ওভার হয়ে গেছে, এখন তো তারাই। আচ্ছা, প্রথম প্রশ্ন করতে চাই আমি আপনাকে, যেটা বিশ্বজুড়ে যে শক্তির ভারসাম্য রক্ষা, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ব্যালেন্স অফ পাওয়ার? হ্যাঁ, জোটগুলোর ভূমিকা আসলে কি? এটা কি নামকা ওয়াস্তায়, মানে খাতা কলমের জোট, না আসলে তাদের কোনো কাজ আছে? একটু আপনি দর্শকদের যদি একটু বলতেন। আসলে ধন্যবাদ আপনাকে। আমি যদি শুরু করতে চাই, আসলে এই যে জোট গঠন প্রক্রিয়াটা কখন থেকে শুরু হয়, ঠিক ইতিহাস, হ্যাঁ, এটার যদি ইতিহাস দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই কিন্তু জোট ভিত্তিক প্রথাটা শুরু হয়। কেন জোট ভিত্তিক প্রথা শুরু হয়? ইতিহাস কি বলে? প্রায় সব বড় যুদ্ধ পরবর্তী সময়ে শক্তির ভারসাম্য রক্ষায়, হ্যাঁ, এই জোটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তো দুইটা অক্ষ। এই দুই অক্ষকে যদি আপনি পাওয়ার অফ ব্যালেন্স হিসাবে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন অনেকগুলো জোট আছে। এই জোটের মধ্যে আবার বিভাজন আছে। হ্যাঁ, একটা হচ্ছে ডানপন্থী জোট, আর একটা হচ্ছে বামপন্থী জোট। সবই কিন্তু সামরিক জোট। আজকে দর্শক আমরা চেষ্টা করব যে অন্তত বিশ্বে 28টা জোট আছে, সামরিক জোট। এর মধ্যে আমরা যদি চেষ্টা করব যে সবগুলোর সম্পর্কে কিছু না কিছু বলতে, তো যেটা হচ্ছে যে যদি দেখেন, হ্যাঁ, তাহলে কি যে কোনো রাষ্ট্র যাতে এককভাবে পাওয়ারফুল না হয়ে যায় এবং আধিপত্য বিস্তার না করতে পারে, এর জন্যই কিন্তু এই জোট ব্যবস্থা। এবং আরও যদি আপনি দেখেন যে এই যে মিলিটারি অ্যালায়েন্স, হ্যাঁ, মিলিটারি অ্যালায়েন্সগুলো কিন্তু ছোট দেশগুলোকে এক ধরনের চাপে রাখে নিজের পক্ষে নেওয়ার জন্য। রাইট। যদি আপনি এটাকে আরও ক্লিয়ার করে দেখেন, হ্যাঁ, যে জোট হচ্ছে কি নিজেদের আত্মরক্ষার একটা কৌশল। কারণ যখনই একটা জোট রিফর্ম করে, ওই জোটভুক্ত দেশগুলোর কূটনীতি অর্থনীতি কিন্তু একটা জায়গায় যায় ফোকাস করে। কারণ হচ্ছে কি, যেহেতু আমি আজকে আলোচনা করব যে মিলিটারি অ্যালায়েন্সগুলো নিয়ে, বৈশ্বিক যে মিলিটারি অ্যালায়েন্স, যেগুলো সামরিক জোট আছে, নিরাপত্তা জোট আছে, এই জোটগুলো নিয়ে। তো এই জোটগুলোর প্রভাবটা নিয়েই আমি কিন্তু কথা বলছি, যেটা হচ্ছে কি যে এই অরাজক ব্যবস্থা থেকে রক্ষায় যে রাষ্ট্রগুলো কি করে নিজেদের নিরাপত্তায়, এই কালেকটিভ সিকিউরিটি বলেন বা ব্যালেন্স অফ পাওয়ার, আপনি যাই বলেন না কেন, এই জোটগুলোকে তৈরি করে। এই জোটগুলো তৈরি করার কারণেই হচ্ছে যে তাদের উপর যে আগ্রাসন, এই আগ্রাসন হচ্ছে প্রতিরোধ করতে পারে। জি। তো এখন দেখেন, আমি শুরুতে একটা কথা বলছিলাম, সেটা কি যে জোট গঠন প্রক্রিয়াটা 1949 সনে নেটো গঠন হলো। নেটো গঠন হলো কাদেরকে নিয়ে? পশ্চিমাদেরকে নিয়ে।
শুধু তখন নেটো সদস্য কারা? আটলান্টিকের দুই পারের দেশগুলো, একদম সোজা হিসাব। আর সোভিয়েত ইউনিয়ন গঠন করলো কি? ওয়ারশো প্যাক্ট। কত সনে? 1955 সনে। শীতল যুদ্ধের পরবর্তী সময় যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন হচ্ছে ওয়ারশো প্যাক্ট হচ্ছে বিলীন হয়ে যায়। বিলীন হয়ে যাওয়ার, বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যাওয়ার পরে যে জিনিসটা হয়, এই যে ওয়ারশো প্যাক্টে যে দেশগুলো ছিল এর মধ্যে অনেকগুলো হচ্ছে নেটোর উপদেষ্টা হয়ে যায়। আর এই চান্সটা নেটো নিয়ে করে কি, যে আটলান্টিকের পূর্ব দিকের যে অঞ্চলটা, যে অঞ্চলটা দখল করলে হচ্ছে রাশিয়াকে আরো ক্যাপচার করা যায়, চাপে রাখা যায়। হ্যাঁ, ওই অঞ্চলগুলো অর্থাৎ ইউরোপের পূর্ব দিকটায়, ইউরোপের পূর্ব দিকে তারা কি সম্প্রসারণ শুরু করে। এবং এরই ইয়েতে কিন্তু এই যে পোল্যান্ড বা আপনি হাঙ্গেরি এইসব দেশগুলো জোটবদ্ধ হয়। না হলে ধরেন যে আপনি বলছেন যে নর্থ আটলান্টিক জোট, কিন্তু যেই দেশ আটলান্টিকের পারেই না, সে কিভাবে এটার সাথে যুক্ত হয়? অথবা আপনি যদি বলেন যে নেটো প্লাস, নেটো প্লাসের মধ্যে তো অস্ট্রেলিয়াকেও ইনভলভ করার ইনভলভ, তো এইটা কিভাবে সম্ভব? এইটাই হচ্ছে কি, যে এই যে আমি যেটা বলছিলাম যে সামরিক আগ্রাসন, হ্যাঁ, আর এই ব্যালেন্স অফ পাওয়ারগুলোর জন্যই কিন্তু নতুন 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 জোটের জন্ম দেয়। দেখবেন যে এক একটা দেশ একাধিক জোটে আছে, আর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে দেখবেন বেশিরভাগ জোটের সদস্য। কারণ হচ্ছে কি, ওই যে সে হচ্ছে এই জোটে কি হচ্ছে এইটার তথ্য নিয়ে ওই জোটে কাজ করবে, ওই জোটের তথ্য নিয়ে ওই জোটে কাজ করবে, বিষয়টা অনেকটা এরকম। তো যদি দেখি তাহলে আমি যেটা বলতেছিলাম আপনার, যে বাস্তবতা, নতুন বাস্তবতাটা কি আসলে। নেটো যখন পূর্ব ইউরোপে সম্প্রসারিত হলো, কিসের জন্যে? রাশিয়াকে বিপদে ফেলার জন্য। বিষয়টা তো তাই, কিন্তু আলটিমেটলি কি, সেটা কতটুক পেরেছে? এর জন্যে কিছু দেশকে বিপদে পড়তে হয়েছে। আমি যদি বলি যে ইউক্রেন তো এরই শিকার, অবশ্যই। কারণ যদি এই নেটোর লোভ যদি জেলেনস্কির না থাকতো, তাহলে ইউক্রেন কিন্তু এই সুজলা শ্যাফলা শস্য শ্যামলাই থাকতো। হ্যাঁ, ইউক্রেনের আকাশে এখন আর বারুদের গন্ধ থাকতো না। জেলেনস্কির অতি লোভে তাঁতি নষ্ট। এখন দেখেন যে এটা তো গেল একটা। ইউক্রেন সংকটের নেটোর কি লাভ হয়েছে? নেটো কি চেয়েছিল? নেটো রাশিয়াকে বাজিয়ে দেখতে চেয়েছিল। এখন নতুন বাস্তবতায় দেখেন, ওয়ারশো প্যাক্ট ভেঙে যাওয়ার পরে রাশিয়া কিন্তু বসে নাই। রাশিয়া তার যে বলয়ের দেশগুলো, তার বলয়ের দেশগুলো কিন্তু সে নিয়েই আছে। সেটা কিছু আছে জোটে, আর কিছুটা জোট গঠন না করে, কিন্তু রাশিয়া কিন্তু ঠিকই জানান দিচ্ছে, এটা তো ঠিক। এখন দেখেন যে শীতল যুদ্ধের পরবর্তী সময়ে এই জোট যখন আঞ্চলিক নিরাপত্তার হাতিয়ার হয়ে উঠলো, এখন দেখেন কোয়াডের মধ্যে ধরেন আপনার আছে 4টা দেশ, যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া। এখন দেখেন শুধু কোয়াড করেই কিন্তু যুক্তরাষ্ট্র এখানে থামেনি। তাহলে কি করেছে? অকাজ করেছে। অকাজ কিসের জন্য করেছে? অস্ট্রেলিয়া, ইউকে আর ইউএসএ তিনটা মিলাই অকাজ করেছে। কেন? তারা হচ্ছে উচ্চ প্রযুক্তি নির্ভর, হ্যাঁ, প্রতিরক্ষা সহযোগিতার জন্য। যে আমরা এই বিষয়টা নিয়ে আসতেছি। কিন্তু দেখেন এখন আমি যেটা বলি যে সামরিক জোটগুলোর তো কিছু প্রভাব আছে, অবশ্যই কিছু ইতিবাচক প্রভাব আছে, কিছু নেতিবাচক প্রভাব আছে। এটা কিন্তু আসলে অস্বীকার করার কিছু নাই। যদি আমি ইতিবাচক প্রভাবগুলো যদি আমি বলি, তাহলে ইতিবাচক প্রভাবগুলো কি দেখেন, সম্মিলিতভাবে প্রতিরক্ষা। কারণ যখন যেমন ধরেন যে নেটোর আর্টিকেল 5-এ কি আছে? 1 for all, all for one। মানে কি, একজন আক্রান্ত হলে সবাই করবে। যদিও আর্টিকেল 5 নেটো একবারই এটা আফগানিস্তানে প্রয়োগ করেছিল, কোথায়? আফগানিস্তান যুদ্ধে। এখন যেটা হচ্ছে যে পুরো জোটের, তাহলে আমরা যেটা হচ্ছে যে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থাটা হচ্ছে কাজ করে। আর কি হয়? শক্তির ভারসাম্য রক্ষা, এই যে জোটের যে প্রতিরোধ করা, এইটা কিন্তু আপনার সম্ভব, যেটা সামরিক জোটের মাধ্যমে। আর কি হইতে পারে?
যে রাজনৈতিক ঐক্য, এটাও আমি একটু আগেই বলেছি। রাজনৈতিক ঐক্যগুলো আসলে কীরকম হয়, যে সেইখানে দেখেন পারস্পরিক রাজনৈতিক এবং কূটনৈতিক যে বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো তখন অটোমেটিকলি দেখা যায় একটা সারিতে চলে আসে, একটা ফ্রেমওয়ার্কে চলে আসে। কেন ফ্রেমওয়ার্কে চলে আসে সেইটা হচ্ছে বিষয়। আপনি সামরিক জোট যদি বলেন, সামরিকের সাথে কি জড়িত, একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে কূটনৈতিক। এই দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা চলবে না। ফলে কি হয়, যখন আপনার এই যে ঐক্যটা হয়, এই ঐক্যটার ফলে কিন্তু রাজনৈতিক বলয়টা কিন্তু খুব বড় করে প্রভাব বিস্তার করে। এই রাজনৈতিক প্রভাব বিস্তার করার ফলে যে জিনিসটা হয়, সংঘাত প্রতিরোধ হয়। সংঘাত প্রতিরোধ মানে জোটবদ্ধভাবে যে অন্যকে আপনি অ্যাটাক করতে যাবেন, হ্যাঁ, তখন হচ্ছে জোটবদ্ধভাবে প্রতিরোধ করা, এই জিনিসটা হয়। আরেকটা হয় যৌথ মহড়া হয়, এটা তো আমরা প্রায়ই দেখি যে যৌথ মহড়া হয়, গোয়েন্দা তথ্য ভাগাভাগি হয়, কিংবা সামরিক প্রযুক্তি উন্নয়নের জন্য যে তথ্য শেয়ার করা, এই জিনিসগুলো হয়। এর ফলে কিছু বিষয় চলে আসে যে জোটে এটা সার্বিকভাবে বড় নিরাপত্তা, শুধু যে সামরিক তা না, রাজনৈতিক একটা বলয় তৈরি করে, আরেকটা বলয় তৈরি করে কূটনৈতিক বলয়। এই বলয়গুলাই হচ্ছে জোটের শক্তি। এখন যদি নেতিবাচক দিকও তো আছে, আমি আগেই বলছি, যেখানে ইতিবাচক প্রভাব থাকবে সেখানে কিছু না কিছু নেতিবাচক প্রভাব থাকবে। তাহলে কি রকম, যখন জোট হয়ে যাবে, এক অস্ত্র প্রতিযোগিতা কিন্তু তখন বেড়ে যায়। প্রতিদ্বন্দ্বী জোট যখন অস্ত্রের উৎপাদন বাড়িয়ে দেয়, তখন যেটা হয় বিপরীত পক্ষও কিন্তু অস্ত্র উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে যেটা হয় যে জোটভুক্ত দেশগুলোর সামরিক ব্যয় কিন্তু বেড়ে যায়। এই সামরিক ব্যয় বেড়ে যাওয়ার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি, সামাজিক সুরক্ষা খাত যেগুলো, এই খাতগুলো সংকুচিত হয়ে আসে। এই খাতগুলো সংকুচিত ফলে যেটা হয় যে মানুষের যে মৌলিক অধিকারগুলো বা চাহিদা, এই অধিকারগুলোর উপর প্রভাব পড়ে। আর একটা কাজ হয়, সেটা হচ্ছে কি, যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। জীবনযাত্রার ব্যয় যখন বেড়ে যায়, তখন যেটা হয় কি, মানুষ তার স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারে না, কোনো কিছু চাইলেই পারে না, এইটা মানুষ নিতে পারে না। এইটা এখন আর ছোট রাষ্ট্রগুলো হয় কি, আর এই রাজনৈতিক খেলায় ব্যবহার করা হয় ছোট রাষ্ট্রগুলোকে। ফলে যেটা হয় ব্লক হয়ে যায়, হ্যাঁ, যে এই জোটের এক ব্লক, এই জোটের আরেক ব্লক, এই জোট এই করেছে, আমাকে এই করতে হবে, ওরা ওই জোট এই করেছে, তাহলে এইটার পদক্ষেপ এইটা নিতে হবে। এই যে ব্লক, এই ব্লকের কারণে কিন্তু যে অস্ত্রের প্রতিযোগিতা তৈরি হয়ে যায় একটা, মানে তখন দেখা যায় যে অন্যান্য বিষয়ের চেয়ে, মানুষের মৌলিক অধিকারগুলোর চেয়ে সামরিক অধিকার হচ্ছে বৈশ্বিক যে বাজেট, সেই বাজেটে অগ্রাধিকার পায়। ফলে যেটা হয়, অন্যান্য খাতগুলো পিছিয়ে পড়ে। যেসব মানব কল্যাণে যেসব বিষয় নিয়ে গবেষণা করার কথা ছিল, সেই গবেষণাগুলো কিন্তু পিছিয়ে পড়ে। আর এর প্রভাব কিন্তু শুধু যে এক দেশে না, দেশে দেশে প্রভাব পড়ে, জোটভুক্ত দেশে গোটা মানব জাতির উপরে প্রভাব পড়ে। আর কি হয়, আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি হয়। আমরা যদি দেখি যে একদম যে কিছু যদি দেখি যে ইউক্রেন যুদ্ধ যদি আমরা বলি, যদি আমরা তাইওয়ান চীন যুদ্ধ বলি, ইসরায়েল ইরান যুদ্ধ বলি, হ্যাঁ, তাহলে কিন্তু এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যায় আমাদেরকে। যদি এই যে আঞ্চলিক যে অস্থিতিশীলতার ব্যাপারটা, আর অর্থনৈতিক চাপ তো বললামই, এটা তো আর বলার বাহুল্য রাখে না। মানে ওই যেটা হচ্ছে কি, টেনশন কোনো রোগ না, কিন্তু টেনশন হচ্ছে সব রোগের মূল কারণ, সেটা সৃষ্টি হয়। বিষয়টা কিন্তু এইরকম। অর্থাৎ যে আপনি জোট করেন আর যাই করেন, সব কিছুর পিছনে গিয়ে দেখবেন কি, শেষ চাপটা যার উপরে পড়ে, তিনি হচ্ছে মিস্টার অর্থনীতি। তো এই যে দেখেন যে বিশ্ব রাজনীতি, নিরাপত্তা, স্থিতিশীলতা, শক্তির ভারসাম্য, এই যে এত কিছু, হ্যাঁ, এইগুলোকে সব তো জোটের কারণেই, সব তো পাওয়ারের কারণেই। আমরা যদি আমাদের শক্তির বিশ্লেষণ যদি আজকের এই এপিসোডে আমি একটা কথাই বারবার বলি, আবারও বলি, যদি কিছু পরিমাণ বাজেটও যদি মানুষের কল্যাণে ব্যয় করা হতো, তাহলে পৃথিবী অনেক সুন্দর হয়ে যেত। এখন যেটা হচ্ছে যে তারপরেও দেখেন জোট তো আর কম হয় নাই,
জোটকে থামিয়ে রাখতে পারবেন না আপনারা। আপনি জোট পৃথিবীতে 28টা জোট আছে এখন পর্যন্ত আমি যতদূর জানি। যদি আজকে নতুন জোট না হয়, এই 28টা জোট এখন যদি বলি যে 28টা জোটের কিসের জন্য বা গঠনের উদ্দেশ্য কি ছিল বা কাজ কি, তাহলে কি দাঁড়ায়? আমরা আসি, যদি ধরি আমরা নেটো নেটোর জন্ম হচ্ছে 1949 সালে, মানে কি নেটো দিয়ে জোট গঠন শুরু এবং বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল জোট নেটো। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা নিশ্চিত করা, তাই তো? এখন দেখেন সেটা কার? আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের। তাহলে কিন্তু এখন হচ্ছে সদস্য দেশ কটা? 32টা। এখন নেটো কি করে? হ্যাঁ, সে হচ্ছে দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হচ্ছে এফেক্টেড এলাকায় পাঠিয়ে দিতে পারে, বা আপনি যদি পিস কিপিং, নেটোর পিস কিপিং, সেটা কি যদি আফগানিস্তান, ইরাক ইত্যাদি অঞ্চলে দেখেন, মানে যেসব জায়গায় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ হয়েছে এইগুলোতে দেখেন। আর নেটো হচ্ছে সাইবার প্রশিক্ষণে করে, যেহেতু পৃথিবীর অর্থনীতির অর্ধেকের বেশি হচ্ছে নেটোভুক্ত দেশগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ঠিক। ফলে যেটা হচ্ছে কি যে এখানে একটা বড় ভূমিকা রাখে নেটো। এরপরে আছে কি সিএসটিও তো বেশি দিন হয়নি, 2002 সনে গঠন করছে সিএসটিও নেতৃত্বে কে? রাশিয়া। নেটোর নেতৃত্বে হচ্ছে কে? ইউরোপ, যুক্তরাষ্ট্র। সিএসটির নেতৃত্ব হচ্ছে রাশিয়ার। এই সিএসটির যেটা কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন, এইটা কিন্তু মূলত হচ্ছে যে যখন আপনার ওয়ারশো প্যাক্ট ভেঙে গেল, তখন নেটো যখন বা আমেরিকা যখন রাশিয়ার উপর আগ্রাসন শুরু করলো, তখন কিন্তু এটার এর মানে কি, সাবেক যে সোভিয়েত রাষ্ট্রগুলো ছিল এর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা বলয় গড়ে তোলা। এর জন্য যৌথ সামরিক মহড়া বা অস্ত্র সরবরাহ বা প্রশিক্ষণ সমন্বয় সব কিছুই তারা করে। তাহলে দেখেন, আপনার যেটা বলছেন, আপনি ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়নের দেশগুলোকে নিয়ে তারা একটা জোট। এরপর যদি বলি সবচেয়ে আলোচিত এখন এসসিও, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, সবচেয়ে আলোচিত এখন সেটা কি? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তাহলে কি এটাও কিন্তু 2001-এই হয়েছে। এটাও হচ্ছে, এটার নেতৃত্বেও কিন্তু চীন এবং রাশিয়া, দুই দেশ মানে যৌথভাবে। তাদের কাজ কি? আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, অর্থনৈতিক সহযোগিতা। এতে সদস্য সংখ্যা, মূল সদস্য হচ্ছে কিন্তু 9টা। এছাড়া আর বাকি যেগুলো যেমন আফগানিস্তান, বেলারুশ বা মঙ্গোলিয়া, এইগুলো কিন্তু পর্যবেক্ষক। রাইট। তাহলে যদি হয় অংশীদার দেশ আছে আবার, যেমন এই যে এইবার হচ্ছে অনেক দেশ গেছে, এর মধ্যে আছে কি অংশীদার দেশ কোনগুলা? তুরস্ক, শ্রীলঙ্কা, আজারবাইজান, সৌদি আরব, মিশর, কাতার, নেপাল, পাকিস্তান, এগুলো হচ্ছে অংশীদার দেশ। এখন যেটা হচ্ছে এসসিও যে কাজগুলো করে, এগুলো একটু আগে আমরা বলছি, এবং সম্প্রতি এসসিও সম্মেলন হয়ে গেছে, এবং এইবার যে সম্মেলন হলো সেটা কিন্তু এসসিওর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন এবং খুবই ফ্রুটফুল সম্মেলন হয়েছে। একটু আগে আমরা অকাসের কথা বলছিলাম, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অকাসের কাজ কি? অকাস হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, তাদের কাজ কি? যে চীন এবং উত্তর কোরিয়ার সামরিক প্রভাবে ভারসাম্য রক্ষা করার জন্য অকাস গঠিত হয়, ঠিক আছে? কি করবে? উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, পারমাণবিক সাবমেরিন, সাইবার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এইগুলো নিয়ে কাজ করবে। এখন এটা ছিল। আর কি আছে? কোয়াডে কয় দেশ আছে? 4 দেশ। কি এর কাজ কি? যেটা একটু আগেই বলছিলাম, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে এগিয়ে নেওয়ার জন্য যে সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, সেটা এই কাজটা করবে হচ্ছে কে? কোয়াড। এর মধ্যে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র হচ্ছে। আপনার যুক্তরাষ্ট্র ফেভারিট আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। এবার 6 আমাকে তো আপনি একবার যুক্তরাষ্ট্র আর একবার রাশিয়া, মানে এমন অবস্থা, আমার নামের সাথে কাজের মিল রেখে দিচ্ছেন আর কি। বিশ্ব। এবার 6 কি দেখেন? এখন দেখেন যে এরপরে আছে কি? বেলজিয়ামের আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাধারণ নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতির জন্য। সেটা কি? সিএসডিপি চুক্তিটা কি? কমন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পলিসি।
এখানে এটা হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য দেশগুলো তাদের মধ্যে সমন্বিত প্রতিরক্ষা নীতি গঠন এবং যৌথভাবে সামরিক অভিযান পরিচালনা করার দায়িত্ব এই সংস্থার। তাহলে আমরা কিন্তু দেখেন অনেকগুলো পেয়ে গেলাম। আমরা 28টা বলছিলাম, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো আলোচনা করে ফেলছি। এরপরে হচ্ছে দেখেন আরো কিছু আছে, পেসকো আছে। পেসকোর কাজ কি? হ্যাঁ, পার্মানেন্ট স্ট্রাকচারড কোঅপারেশন। এটা তো ইউরোপের। হ্যাঁ, ডেফিনেটলি ইউরোপের। এটা কিসের জন্য? ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে একটা সামরিক সমন্বয় বৃদ্ধি করার জন্য একটা কাঠামো গঠন করা। রাইট। এতে কি হবে? যৌথ অস্ত্র উন্নয়ন, সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। কাদের? ইউরোপীয় ইউনিয়নের। এর কিন্তু সদস্য কিন্তু 25টা। এখন বিষয়টা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের 2টা দেশ এর সদস্য না। কোন 2টা দেশ? একটা হচ্ছে অস্ট্রিয়া, একটা হচ্ছে সাইপ্রাস। রাইট। এরপরে কি আছে? জেইএফ, কি? জয়েন্ট এক্সপেন্ডিটরি ফোর্স। সেটা কার নেতৃত্বে? যুক্তরাজ্যের। এটা কাদের নিয়ে গঠিত? উত্তর ইউরোপ এবং বাল্টিক অঞ্চল নিয়ে গঠিত। এটা 10টা দেশ এর সাথে, হ্যাঁ, এর সাথে 10টা দেশ যুক্ত। মানে বাল্টিক রাজ্য যে কটা আছে এবং আপনার উত্তর ইউরোপের যে দেশগুলো আছে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, এস্তোনিয়া এবং যুক্তরাজ্য। এই দেশগুলো হচ্ছে বাল্টিক অঞ্চলের দেশগুলো এর সদস্য। এরপরে কি আছে? ইসলামিক সামরিক সন্ত্রাস বিরোধী জোট, মানে IMCTC, মানে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন। এখন দেখেন এইটা হচ্ছে নেতৃত্ব দেয় সৌদি আরব, কিন্তু আমরা এর কাজ কি? মুসলিম দেশগুলোতে সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং সামরিক সমন্বয় বৃদ্ধি। এখন দেখেন ফিলিস্তিনও কিন্তু এর সদস্য, বাংলাদেশও এর সদস্য, মিশর, সুদান এরাও সদস্য। 41টা দেশ। তার মানে কি অনেক বড়, তো অনেক বড়। আফগানিস্তান ফিলিস্তিনের আগ্রাসনে এই জোটের ভূমিকা আমরা কিন্তু দেখতে পারি। আফ্রিকান ইউনিয়নের আফ্রিকান স্ট্যান্ড বাই ফোর্স, ASF যেটাকে বলা হয়, ASF। এখন দেখেন এটা হচ্ছে কি? আফ্রিকার মধ্যে শান্তি রক্ষা, সংঘাত প্রতিরোধ, মানবতা বিরোধী অপারেশন এবং জরুরি সামরিক প্রতিক্রিয়া নিশ্চিত করবে। এই জোটের কাজ মোটামুটি আছে, এটা আমরা কিন্তু দেখি। হ্যাঁ, এখন আফ্রিকার মোট দেশ কয়টা? প্রশ্নটা তো এই জায়গায়। আফ্রিকার মোট দেশ হচ্ছে 53টা। এই 53 আমি এর চেয়ে বিস্তারিত এই জায়গাটাতে যাচ্ছি না, কারণ হচ্ছে আমি যদি ভেঙে বলি তাহলে অনেক সময় চলে যাবে। অলরেডি আমাকে তাগাদা দিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি শেষ করার জন্য। এরপরে আছে G5 কি? G5 সাহেল যৌথ বাহিনী, সাহেল জয়েন্ট ফোর্স যেটাকে আমরা বলি। এটা কি? সাহেল অঞ্চল কোনটা বলেন? মালি, নাইজার, বুরকিনা ফাসো, চাদ এবং মৌরিতানিয়া। এই যে দেশগুলো, এইগুলোকে বলে সাহেল অঞ্চল। সীমান্ত নিরাপত্তার কাজে মূলত এরা বেশি কাজ করে। ডেফিনেটলি। আচ্ছা, তারপরে আছে এরপরে হচ্ছে কি? মাল্টি ন্যাশনাল জয়েন্ট টাস্ক ফোর্স, মানে হচ্ছে বহুজাতিক যৌথ টাস্ক ফোর্স। শুনতে কেমন যেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, মানে কর্পোরেট বিষয়টা কিন্তু আসে। তার মানে কি? দেখেন, সীমান্ত পার হয়ে সন্ত্রাসী এবং দস্যু কার্যক্রম রোধ করার সশস্ত্র যে গ্রুপগুলো আছে এদের বিরুদ্ধে যৌথ অপারেশন চালানো এবং 5টা দেশ যৌথ ব্যবস্থার এইগুলোও কিন্তু 5টা ব্যবস্থা। কোথায়? ওই একই অঞ্চলে। কোথায়? নাইজেরিয়া, চাদ, ক্যামেরুন, ওই সব অঞ্চলে আর কি। যে বেনিনও কিন্তু এতে আছে। জি, এবারে হ্যাঁ, এখন তারপরে হচ্ছে আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন, সোমালিয়া। এটা হচ্ছে ATMIS, এক্স্যাক্টলি। এখন ATMIS এর গঠন যেটা হচ্ছে কি? স্থানীয় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি আর কি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করা। কারা করবে এটা? উগান্ডা, বুরুন্ডি, কেনিয়া, ইথিওপিয়া, জিবুতি। ওকে, ফাইন। এটা আমরা আফ্রিকা পেয়ে গেলাম। আরো এখন দেখেন পশ্চিম আফ্রিকায় আরেকটা পশ্চিম আফ্রিকা, সেটা কি? পশ্চিম আফ্রিকান রাষ্ট্র সমিতি। এটা কিন্তু ওই যে স্ট্যান্ড বাই ফোর্সের মতোই। হ্যাঁ, এটা কি? আঞ্চলিক প্রতিরক্ষা ও শান্তি রক্ষায় কাজ করে। এখন দেখেন এখানে একটা বিষয় আছে, এরা কিন্তু শান্তি রক্ষা মিশন পরিচালনা করতে পারে, সংকট প্রতিরোধ এবং যেটা হচ্ছে সশস্ত্র সংঘাত মোকাবেলা করা এবং সামরিক হস্তক্ষেপও করে যদি প্রয়োজন মনে করে। মানে
সামরিক হস্তক্ষেপ করতে পারে যদি প্রয়োজন মনে করে। কোথায়? এর সদস্য যে 15টা দেশ আছে এদের ভিতরে, সেই 15টা দেশ। এর মধ্যে চলে যায় স্ট্যান্ড বাই ফোর্সে। আমরা এখন দেখেন আমরা কোথায় ছিলাম? এসএডিসি স্ট্যান্ড বাই ফোর্স। এরপরে যেটা আছে, যেটা কি এসএডিসি, তাই তো? এসএডিসি দেশ 16টা। এটাও হচ্ছে কোন জায়গার? সেটা দক্ষিণ আফ্রিকার একটা জোট। এরপরে যদি পূর্ব আফ্রিকান জোটের কথা বলি, ইস্ট আফ্রিকান স্ট্যান্ড বাই ফোর্স। এরপরে যদি বলি যে উত্তর আমেরিকার প্রতিরক্ষা, এটা নোরাড, এইটা একটু বলতে হবে। হ্যাঁ, নোরাড হচ্ছে 2টা সদস্য নিয়ে গঠিত, যুক্তরাষ্ট্র আর কানাডা। এদের কাজ কি? এরা হচ্ছে উত্তর আমেরিকার আকাশ এবং মহাকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। ঠিক আছে। এরপরে হচ্ছে অর্গানাইজেশন আমেরিকান স্টেট অ্যান্ড ইন্টার আমেরিকান ট্রিটি, হ্যাঁ, রেসিপ্রোকাল অ্যাসিস্ট্যান্স, টিআর, যেটা টিআর। এখন এইটার কাজ কি? মহাদেশীয় প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা। মূল কার্যালয় যুক্তরাষ্ট্র, কিন্তু এর সদস্য দেশ কিন্তু 23টা। রাইট। মানে এরা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা নিয়ে গঠিত। এরপরে আসি ক্যারিবিয়ান অঞ্চল নিয়ে একটা গঠিত, এটা হচ্ছে ক্যারিকম বলে, ক্যারিকম ডিফেন্স ফোর্স। এরা হচ্ছে কি যে বারবাডোস এদের মূল কার্যক্রম, এরা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। প্রায় 21টা দেশ নিয়ে তারা। হ্যাঁ, আরেকটা যাই যে ইন্টার আমেরিকান ডিফেন্স বোর্ড, আইএডিবি। এখন এইটা হচ্ছে, হ্যাঁ, এইটা আমেরিকা মহাদেশের মধ্যে সামরিক নীতি এবং প্রতিরক্ষা সহযোগিতা গঠন করে 34টা দেশ। যদিও এটা দেখা যায় না, এটা যুক্তরাষ্ট্র গঠন করছে ঠিকই, পুরো যেটা হচ্ছে তারাই নিয়ন্ত্রণ করে 34টা দেশের। এরপরে আছে সিকা। সিকা হচ্ছে কি সেন্ট্রাল আমেরিকা সিকিউরিটি অ্যালায়েন্স, গুয়াতেমালা। এটা গুয়াতেমালা। এটার ওইরকম কোনো কাজ নেই, সন্ত্রাস বিরোধী অভিযান, মানব পাচার নিয়ে কাজ করার কথা এবং ড্রাগ ট্রাফিকিং। এটার একটা বিশেষত্ব কিন্তু মানব পাচার এবং ড্রাগ ট্রাফিকিং প্রতিরোধ করা। হ্যাঁ, আরেকটা আছে কি আনজুস, এএনজি। এটা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এই 3টা দেশ মিলে গঠিত। হ্যাঁ, এদের কাজ হচ্ছে একই, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা। হ্যাঁ, এখন আছে 5 পাওয়ার ডিফেন্স অ্যারেঞ্জমেন্ট, এফপিডিএ। এটার কাজ কি? এইটার কাজ হচ্ছে যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানো। কোথায়? 5টি দেশ আছে এটার সাথে। হ্যাঁ, এই দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য। হ্যাঁ, মানে এই অঞ্চলে যে ব্রিটিশ কোষাগার আছে ওটার নিরাপত্তাও কিন্তু এই জোট দেয়। আরেকটা আসছে কি প্যাসিফিক আইল্যান্ড ফোরাম, মানে আরএফএম, মানে রিজিওনাল অ্যাসিস্ট্যান্স মিশন। এটা 8টি দেশ আছে, 8টা দেশের মধ্যে আছে। এইগুলো হচ্ছে কি মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থা এবং সামরিক প্রশিক্ষণ নিয়ে কাজ করে। এইটাতে একটা জিনিস যোগ হলো, সেটা হচ্ছে কি দুর্যোগ ব্যবস্থাপনায় এরা কাজ করে। এরপরে আছে কি আসিয়ান ডিফেন্স মিনিস্টার মিটিং প্লাস, এডিএমএম প্লাস। এখন দেখেন এটা হচ্ছে 8টি দেশ, এটা তো আসিয়ান 8টা দেশ এর সদস্য। 10 + 8 এটার মানে 8টা তো সংযুক্ত, আর আসিয়ানের সদস্য মোট 18টা। এখন দেখেন সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ মহাযোগিতা, সামরিক এবং নিরাপত্তা, মোটামুটি সবার কাজ কিন্তু সবার কাজে কিছু জিনিস আমরা আলাদা পেলাম। এখন দেখেন ইউরোপীয় ইউনিয়নের সিকিউরিটি ডিফেন্স পলিসি, সিএসডিপি, এটার কাজ কি নিরাপত্তা, প্রতিরোধ, শান্তি রক্ষা। ইউরোপীয় ইউনিয়নে এবং 27টা দেশ আছে, এর মধ্যে কিন্তু 27টা দেশ আছে। এবার গালফ এখন আছে দেখেন মধ্যপ্রাচ্যের অবস্থাটা কি। এখানে আছে কি গালফ কোঅপারেশন কাউন্সিল, জিসিসি। হ্যাঁ, এর সদস্য 6 দেশ, মানে পারস্য উপসাগরের যে 6টা দেশ, এই 6টা দেশ হচ্ছে, হ্যাঁ, এর সদস্য। তবে ইরান নয়। এরা আরব লীগ অনেক শুনছি আমরা, আরব লীগ তো জানাই আছে। হ্যাঁ, 22টা দেশ, জয়েন্ট আরব ফোর্স, এটা 22টা ফোর্স। এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তো এই যে আমরা মোটামুটি আজকে যে 28টা সামরিক জোটগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এবং আমরা এরপরে আমরা হয়তো দেখি যে আমাদের দর্শকদের একটা ডিজায়ার ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা হয়তো আগামী পর্বে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কোন দিকে যাবে, হবে কি হবে না, এর বাস্তবতা কতটুকু, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের এই পর্বটি একটু দীর্ঘ হয়েছে, তারপর কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে, হয়তো নতুন কোনো অতিথির সঙ্গে। ধন্যবাদ সবাইকে।